এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শোকে মরার চেয়ে সুখে মরা অনেক ভালো। বিরক্ত করিস না বউ, আমি ভীষণ ক্লান্ত। ঘুমে ব্যাঘাত ঘটালে তোর স্বস্তি কেড়ে নেব। প্রক্রিয়াটা অবশ্য পছন্দ হবে না তোর, কিন্তু আমি তো ছাড় দেব না। তাজরানের কথায় বেশ রাগ লাগলো মেহরিমার। স্মরণে আসলো গতকাল রাতের কথা। নিষ্ঠুর লোকটার নির্মম অত্যাচারগুলো মনে পড়তে রেগে মেগে তাজরানের কাঁধে জোরালো কামড় বসিয়ে মেহরিমা বলল, উঠুন বলছি, এক্ষুনি উঠেন, নয়তো আপনাকে আস্তেও রাখবো না আমি। কন্ট্রোললেস তাজরিয়ান এতক্ষণ বউয়ের সান্নিধ্যে নিজেকে শান্ত রাখলেও এবার তার মেজাজ বিগড়ে গেল। অধৈর্য হয়ে মেহরিমার হাত দুটো এক হাতের মুঠোয় পড়ে অন্য হাতে তার চিবুক ধরে হেসে সে বলল, শান্তি দিচ্ছে, ভালো লাগছে না তোর? শাস্তি চাস? সহ্য করার ক্ষমতা আছে? জ্ঞান হারালে থাবর দিয়ে হুঁশে আনবো, এরপর এক চুল ছাড় দেব না। মেহরিমা ফাঁকা ঢুক গেলে পিটপিটে তাকিয়ে বলল, সরি তাজ ভাই, ভুল হয়ে গেছে, আর পাকামো করবো না। রাগটা শান্ত হতে গিয়েও আবারও থপ করে জ্বলে উঠল। বেসামাল হয়ে মেহরিমার অধরষ্ঠে হামলা চাললে বেচারে বাঁচার তাগিদে ছটফটে ওঠে। এতই দুর্বল ব্যাটটা ক্যাচ ক্যাচ জাতীয় শব্দ তুলে নিজের অপারগতা প্রকাশ করে। তাজরিয়ান থেমে গিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে নিতে বলে, শালার বেডটাও দেখি আমার বাসরের বিপক্ষে। আমার বাসর নিয়ে সবার এত বিপত্তি কেন ভাই? মেহরিমার শ্বাস টেনে জীবন বাঁচাতে ব্যস্ত। তাজরিয়ানের পুনরায় বউয়ের সান্নিধ্যে আসতে কেবিনের দরজায় কড়া পড়ার শব্দ শোনা গেল। এতে তাজরিয়ানের মেজাজ বিগড়ালো। দরজা খুলে কাউকে না দেখে রেগে মেগে বউকে কোলে তুলে ব্যাডে একটা লাথি বসিয়ে বলল, আমার বাসরে বাধা সৃষ্টি করা সবকটা বদের হাড্ডির চরম বদহজম হোক। আমিন আমিন আমিন। রাগ ছেড়ে বউকে নিয়ে বেড়ে গেল তাজরিয়ান। এসব ছোটখাটো বাধার জন্য নিজের এত বড় ক্ষতি হতে দিতে পারে না সে। কেবিনে বসে ফারজানার ফাইলগুলো চেক করছিল ইশতিরাজ। ক্লান্তিতে ভেঙে আসছে তার শরীরটা। নির্ঘুম চোখজোড়া ঘুমেই তলিয়ে যেতে চাইছে, কিন্তু বক্ষপটে জন্মানো অস্থিরতা কোনোভাবেই কমছে না। কাঙ্ক্ষিত চোখজোড়া রাগান্বিত দৃষ্টি দেখার ইচ্ছে জন্মেছে মণিকুঠায়। একটুখানি কথা শোনার প্রবল তৃষ্ণা জন্মেছে মনে। ব্যাড বয় খ্যাত ইশতিরাজের এমন বেহাল দশা দেখলে যে কোনো পরিচিত মানুষ ফিট খেত নির্ঘাত। তার ভাবনার মাঝে একজন নার্স কেবিনে নক করে বলল, স্যার, ফারজানা ম্যামের জ্ঞান ফিরেছে, দ্রুত আসুন। সব ক্লান্তি ভুলে ইশতিরাজ ঝড়ের ব্যাগে ছুটে গেল আইসিইউর দিকে। কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখলো ফারজানা ঘোলাটে দৃষ্টিতে তাকাচ্ছে আশেপাশে। জ্ঞান ফিরতেই খানিকটা অস্থির হয়ে পড়েছিল সে। দায়িত্বরত চিকিৎসক সেটা সামলে নিয়েছে। এখন তার কন্ডিশন স্টেবল। ঘন্টা দুয়েক পর তাকে ভিআইপি কেবিনে শিফট করা হবে। ইশতিরাজ বুকে একরাশ উচ্ছ্বাস চেপে এগিয়ে গেল ফারজানার কাছে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকালো তার দিকে। ইশতিরাজ সামান্য ঝুঁকে বলে উঠল, সজ্ঞানে দূরছাই করলেও শত্রুর গুলি খেয়ে জ্ঞান হারিয়ে সোজা আমার কোলে উঠে বসেছিলেন আপনি। এরপরও আমায় আন্তরিকতার সাথে মিষ্টি মুখে ধন্যবাদ জানাবেন না মিস লাড্ডুর আম্মু? সদ্য জ্ঞান ফিরে পাওয়া ফারজানার কর্ণকুহরে কথাগুলো পৌঁছানো মাত্র এই অসুস্থ অবস্থাতেও ভীষণ মেজাজ খারাপ হলো তার। লম্বা শ্বাস টেনে কয়েকটা ফাঁকা ঢুক গেলে শুকে আসা কণ্ঠনালী খানিকটা ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, একটু আগে কোথায় ছিলেন আপনি? ইশতিরাজ বিভ্রান্ত হয়ে বলে, আমার কেবিনে হঠাৎ এই প্রশ্ন? ফারজানা দাঁতে দাঁত চেপে ক্লান্ত কণ্ঠে বলে, আপনার হাঁটুতে থাকা ব্রেনটা অসাবধানতাবশত ওখানেই কোথাও পড়ে গেছে বোধ হয়, জলদি গিয়ে খুঁজুন ওটা। ইশতিরাজ হতভম্ব কণ্ঠে শুধায়, আপনি কি আমার ব্রেনলেস বললেন? ফারজানা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না তো, আমি বলেছি আপনি একজন বুদ্ধিহীন মস্তিষ্ক হারিয়ে ফেলা গর্ধব লোক। ইশতিরাজ আফসোসের সুরে বলে, এত বড় অপমান! ফারজানা হাসি আটকে কোনো মতে বলল, যাক, শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আপনার চামড়া সেন্সর ঠিক মতো কাজ করছে। অপমান বা সুনাম বার্তা ঠিকঠাক মতো ডিটেক্ট করতে পারছে দেখে ভালো লাগলো। প্রবাহমান সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। ইতিমধ্যে প্রায় মাস 3 সময় পেরিয়েছে। এখন সময়টা গ্রীষ্মকাল।
সকালের নাবাগত সূর্যের তেজ দীপ্ত আলোক ছটা মুখে এসে পড়তেই ঘুমন্ত প্রিমা সামান্য নড়ে চড়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছিল আরশিয়ান। বিরাট কাচের খণ্ডে প্রিমার স্থির প্রতিকৃতি দেখিয়ে দৃঢ় স্বরে বলে ওঠে, মিসেস প্রিমা, জলদি উঠুন, উই আর গেটিং লেট। প্রিমা ঘুমের ঘুরে হা করে আবারও গভীর ঘুমে মগ্ন হলো। আরশিয়ান স্পষ্ট শুনতে পাচ্ছে তার ফারিক্ষির শ্বাস। ইদানিং প্রিমাটা বড্ড ঘুম কাতুরে হয়ে গেছে। বলা বাহুল্য আরশিয়ানের অতিরিক্ত আহ্লাদ দেওয়ার কুফল এসব। আরশিয়ান পুনরায় শান্ত কণ্ঠে বলল, আপনি কি চাকরিটা হারাতে চাইছেন? আজ প্রেজেন্টেশনে গড়বড় হলে আপনার চাকরি এমনিতেও নট হয়ে যাবে। এবার কাজ হলো। প্রিমা টেনে টুনে চোখ জোড়া খুলে পিটপিটে তাকালো আয়নার সামনে দাঁড়ানো আরশানের দিকে। বিগত কয়েক মাসে রেগুলার জিমে যাওয়ার ফলস্বরূপ আরশানের বলিষ্ঠ হাতজোড়া আরেকটু পুরুষ্ট হয়েছে। বডি শেপে বিরাট পরিবর্তন এসেছে। বয়সের সংখ্যার সাথে বাহ্যিক গঠনের সৌন্দর্য যেন তরতুরে বাড়ছে। প্রিমার বড্ড হিংসা হয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। প্রিমাকে অলস ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে আরশান দীর্ঘশ্বাস ফেলিয়ে এগিয়ে আসে। এলোমেলো হয়ে থাকা ওভারসাইজ টি শার্টটা ঠিকঠাক করে দিয়ে দু হাতে সামান্য বল প্রয়োগ করে প্রেমাকে কুলে তুলে মেঝেতে দাঁড় করায়। ঘটনার আকস্মিকতায় প্রেমা ভারসাম্য হারিয়ে তার বাহুতে ধাক্কা খায়। আরশিয়ান আলতু হেসে তার পাখির ন্যায় হালকা দেহটা নিজের সাথে জোরে রাখে কিছুক্ষণ। আরশিয়ানের বাহুতে মুখ ডলে প্রেমা ঘুমু ঘুমু কণ্ঠে বলে ওঠে, আমি সত্যি সত্যি এবার চাকরিটা ছেড়ে দেব। আমার উপর কাজের সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আপনি জিমে এবং অন্যত্র সময় দিচ্ছেন। সারা রাত খেটে খুঁটে একটুখানি ঘুমিয়েছি মাত্র। তন্মধ্যে আপনি আবার কৃতজ্ঞতা প্রকাশ করার বদলতে শক্তি খাটিয়ে ঘুম থেকে উঠে জোর জবরদস্তি করছেন। আরশিয়ান ঠোঁট টিপে হাসল। আসলেই বেচারের উপর ইদানিং অতিরিক্ত কাজের প্রেশার পড়েছে, যার দরুন প্রেমার চড়ুই পাখির মতো শরীরটা পাখির পালকের ন্যায় হালকা ঠেকছে। চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে, চেহারার লাবণ্যতা কমেছে। আরশিয়ান প্রেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে কণ্ঠে বলল, এই সপ্তাহটা যাক, এরপর ঘুমানোর জন্য পুরো 3 দিন ছুটি দেওয়া হবে আপনাকে, চলবে? প্রেমা প্রত্যুত্তর করল না, কেবল তার বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। আরশিয়ান আরও কিছুক্ষণ তাকে জড়িয়ে রেখে অতঃপর তাড়া দিয়ে বলে, আজকে মিস ফারজানার অফিস জয়েন করার কথা ভুলে গেছেন? সেই ঘটনার পর ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়ে তাকে 2 মাসেরও অধিক সময় হসপিটালে কাটাতে হয়। বলা বাহুল্য এই 2 মাসেরও বেশি সময়টা ইশতিরাজ এবং ফারজানার সম্পর্কে আমূল পরিবর্তন এনেছে। পরিশেষে আজ সমস্ত ঝামেলার পাঠ চোখে ফারজানা পুনরায় ডিউটিতে জয়েন করেছে। প্রিমা চকিতে চোখ মেলে তাকালো। কাজের চাপে ভুলে যাওয়া অপ্রত্যাশিত তথ্যটা কানে আসতে দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক দৌড়ে ছুটে যায় ওয়াশরুমে। আরশিয়ান বাহির থেকে চিল্লিয়ে বলে, অল্প সময়ে চুল শুকাবে না, সুতরাং জাস্ট ফ্রেশ হয়ে আসেন, গোসল দেওয়ার দরকার নেই একদমই। পড়ার টেবিলে বসে বসে ঝিমাচ্ছে মেহরিমা। ভার্সিটি থেকে এক্সামের ডেট দেওয়া হয়েছে। নাওয়া খাওয়া ভুলে বেচারি ডুবে আছে পড়ায়। তাজরিয়ানের অফিস টাইমটুকু তার পড়ার টাইম, কেননা বান্দা বাসায় থাকলে টেবিলের আশেপাশেও ঘেঁষতে মন চায় না ওর। কাল থেকে বাসায় ফেরেনি তাজরিয়ান। ইদানিং বড্ড বেশি কাজে ব্যস্ত থাকে সে। বাংলাদেশে অফিসের নতুন শাখা ওপেন করায় কাজ চলছে, মেধায় এত ব্যস্ততা মহাশয়ের। আকাশ কুসুম ভাবনার মাঝেই আচমকা গম্ভীর একটা স্বর কানে আসতেই ধরফড়িয়ে উঠে বসে বেচারি। চোখ তুলে সামনে তাকাতেই দেখে তাজরিয়ান আলমারি থেকে গুরুত্বপূর্ণ ফাইল বের করতে করতে তাকে বলছে, কি ব্যাপার, রাতভর প্রেমিক ঘুমোতে দেয়নি বুঝে? বিকৃত কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় মেহরিমা। অবাক কণ্ঠে শুধায়, কি বলেন? তাজরিয়ান নির্লিপ্ত কণ্ঠে বলে, ভুল বললাম কিছু? মেহরিমা হাঁক চুকে উঠে বলে, কি আশ্চর্য, এসব কেমন ধরনের কথা? আমার প্রেমিক থাকতে যাবে কেন? আমি তো বিবাহিত। তাজরিয়ান রক্তচক্ষু নিয়ে তাকায় মেহরিমার দিকে। ধীর কদমে এগিয়ে সে ওর মুখটা শক্ত করে চেপে ধরে বলে, এক্সকে নম্বর দেওয়ার সময় মনে ছিল না তুই বিবাহিত? আমি উচিত কথা বলেছি বলে পাপ হয়ে গেছে? মেহরিমা ভয়ে সিটিয়ে গেল।
গতকাল ভার্সিটি শেষে মাইন্ড রিফ্রেশ করতে একটুখানি দূরে একটা নিউ রেস্টুরেন্টে গিয়েছিল তাদের সিগনেচার রেসিপিগুলো ট্রাই করতে। খেয়ে দিয়ে বিল দেওয়ার সময় কর্তৃপক্ষ জানায় তাদের ক্যাশে পেমেন্ট করতে হবে, কার্ড কিংবা বিকাশে পেমেন্ট গ্রহণযোগ্য নয়। মেহরিমার কাছে লিকুইড মানি না থাকায় বেচারি পড়েছিল বিপাকে। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় আরভিদ। মেহরিমা ওকে দেখে ছিটকে সরে আসতে নিলে আরভিদ সৌজন্যমূলক কথাবার্তা বলে অতীতের প্রসঙ্গটি নিয়ে মাফ চাই। ঝামেলা হওয়ার ভয়ে মেহরিমা কথা বাড়ায়নি, স্বল্প উত্তরে ব্যাপারটা সমাধান করে, কিন্তু আরভিদ আরেক ধাপ এগিয়ে তার বিল পে করে দেয়। মেহরিমার ইগোতে লাগে বিষয়টা, সেও জোরপূর্বক বিকাশে আরভিদের টাকাটা পেয়ে ব্যাক করে দেয়। এতে ভুলবশত তার নম্বরটা আরভিদের কাছে চলে যায়। গতকাল রাতে সে নম্বর থেকে প্রায় 3-4 বার কল আসে। প্রথমে মেহরিমা ধরতে না চাইলেও শেষে ফোন ধরে ওয়ার্নিং দিয়ে কলটা কেটে দেয়। সাইকোপ্যাথ তাজরিয়ানকে সেটা বোঝাবে কিভাবে? মেহরিমা আমতা করে বলে ওঠে। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তাজ, হুট করে। তাজরিয়ান মাঝপথে তাকে থামিয়ে দিয়ে হিসিয়ে বলে ওঠে। অতীতের একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি আমার সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছি। সেটার কারণ ছিল কেবল তুই, আর দায় ছিল তোর কর্ম। তার বড় শুধরাতে মন চায় না তোর? মেহরিমা থমকে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। কার সাথে সংসার করছে? যে মানুষটা তাকে বিন্দু মাত্র বিশ্বাস করে না, সম্মান করে না, উল্টো তার জন্য খুব পুষে রেখেছে, তার সাথে সংসার সাজানোর স্বপ্ন দেখছে। মেহরিমাকে নিরুত্তর দেখে টেবিলে একটা ঘুষি বসিয়ে হনহনিয়ে বাহিরে চলে গেল তাজরিয়ান। মেহরিমা কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে ধীর পায়ে বিছানার কাছে আসলো। কম্পনরত শরীরটা বিছানায় এলিয়ে চোখ বন্ধ করতেই অভিমানী অশ্রু গড়ে পড়ল চোখ পেয়ে। নিজেকে সামলাতে না পেরে বালিশে মুখ চেপে কেঁদে ফেললো শব্দ করে। মানুষ পটে ভেসে উঠল অতীতের ঝলক। চৌধুরী বাড়ির সব থেকে চঞ্চল, ডান পিটে এবং প্রাণোচ্ছল সদস্য এবং একই সাথে তোকের চৌধুরীর মরহুমা স্ত্রী তাসফিয়া চৌধুরীর চোখের মনে ছিল তাজরিয়ান। ছোটবেলা থেকেই মাত্রাতিরিক্ত রাগী এবং জেদি ছিল সে। তাসফিয়া চৌধুরীর জন্য তাকে শাসনও করা যেত না সেভাবে। এই শাসনের অভাবটা তাকে আরও বেশি বিগড়ে দেয়। দিনকে দিন ব্যাপরোয়া হয়ে ওঠে তাজরিয়ান। মাহিরা চৌধুরী এবং মেহমেদ চৌধুরী নিঃসন্তান দম্পতি হওয়ায় তাজরিয়ানকে নিজের সন্তানের চাইতেও বেশি আদর করতেন ওনারা। তাজরিয়ান ছিল ছোট মায়ের নামটা। দীর্ঘ কয়েক বছর পর তাদের জীবনে সুখের আগমন ঘটে। মাহিরা চৌধুরী সন্তান সম্ভবা হন। প্রেগন্যান্সিতে বেশ কিছু জটিলতা থাকায় তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হতো। এতে করে তাজরিয়ানের সাথে তার সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। বেচারা তাজরিয়ান ছোট মায়ের সাথে ক্রিকেট খেলার জন্য ঘুরঘুর করলেও তিনি বাবুর ক্ষতির কথা বলে প্রসঙ্গটা এড়িয়ে চলতেন। এই ব্যাপারটায় তাজরিয়ানকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে। সব দোষ গিয়ে পড়ে মেহরিমার উপর। তাজরিয়ান মনে মনে খুব বসে রাখে মেহরিমার জন্য। তার মন খারাপ দেখে একদিন তাসফিয়া চৌধুরী জিজ্ঞেস করেন, কি হইছে আমার নাতিটার? তাজরিয়ান কণ্ঠে খুব ঢেলে বলে, ছোট মা আমাকে একটু সময় দেয় না, সব দোষ ওই পিচ্ছির। যখন থেকে ছোট মায়ের পেটে এসছে তখন থেকে আমার ভালোবাসা, আদর, সময় সব কিছুতেই ভাগ বসাচ্ছে। তাসফিয়া চৌধুরী একগাল হেসে কৌতুকের স্বরে বলেন, ভাগ বসাইতে আছে, কারণ হেই মাইয়া বড় হইয়া তোমার বউ হইব তাজমিয়া। তাজরিয়ান কৌতূহলী কণ্ঠে শুধায়, বউ মানে কি? তাসফিয়া চৌধুরী আবারও মিটমিটি হেসে বলেন, বউ মানে হইল অর্ধাঙ্গিনী। তোমার সব কিছুর ভিতরে তারও অর্ধেক অর্ধেক ভাগ রইছে। তাজরিয়ানের ছোট্ট মনে বিষয়টা গেঁথে যায়, তবু হিংসা ভাবটা দূর হয় না। সে মনে মনে ঠিক করে তার বউ যখন পৃথিবীতে আসবে তখন অর্ধেকের কথা বলে ওর সব টয় সেট নিজের করে নেবে, ওকে দিয়ে নিজের কাজ করাবে, পচা ডোবা থেকে বল তোলাবে। সবটা ভেবে ভেতরে ভেতরে ভীষণ খুশি হয় তাজরিয়ান। দেখতে দেখতে কাঙ্ক্ষিত সময় চলে আসে। চৌধুরী বাড়িতে নামে খুশির ঢল। মাহিরা চৌধুরী এবং মেহমেদ চৌধুরীর কুলজুড়ে আসে এক ফুটফুটে মেয়ের সন্তান। প্রি ম্যাচিউর বেবি হওয়ায় বেচারি ভীষণ দুর্বল ছিল। ছোট্ট গুলগাল আকৃতির ধপধপে সাদা পুতুল রূপে মেহরিমাকে দেখার পর তাজরিয়ান হতভম্ব হয়ে চেয়েছিল কিছুক্ষণ। অতটুকু বাচ্চাকে দিয়ে কাজ করাতে না পারার আফসোসে ভেতরে ভেতরে খুবই ফেটে পড়েছিল। বাসায় ফিরে সেই কি মেজাজ তার। তাসফিয়া চৌধুরীর কোলে শুয়ে অভিযোগ করে বলেছিল, ওই পুতুল তো কোনো কাজের না, ওর সব কাজ তো আমারই করা লাগবে। তাহলে অর্ধেক অর্ধেক ভাগ হলে কেমনে?
হিসেবে তো আমাকে বেশি কাজ করতে হবে। তাসফিয়া চৌধুরী স্মিত হেসে বলেছিলেন, তুমি এখন একতরফা কাম করতাছো, কিন্তু তুমি যখন বড় হইবা তখন তোমার সব কাম তোমার বউ কইরা দিব। আমি যেমন তোমার দাদা জান যে সব কিছু কইরা দেই, ঠিক অমনি। বুঝলা তাজমিয়া? তাজরিয়ান বিজ্ঞদের মতো মাথা নাড়ায়। দেখতে দেখতে সময় পার হয়। নবজাতক মেহেরিমা সময় পেরোনোর সাথে সাথে কিশোরীতে রূপান্তর হয়। তাজরিয়ানের সাথে তার বয়সের পার্থক্য ছিল প্রায় 9 বছরের বিধায় তাদের মধ্যে কখনোই কাজিন টাইপের খুনসুটিমূলক সম্পর্ক গড়ে ওঠেনি। ধমক খাওয়ার ভয়ে রাগে তাজরিয়ানের ছায়াও মারত না মেহেরিমা, তবু সে রক্ষে হতো না। বাহিরে কোনো কাণ্ড করে আসলে সেটা ঠিক পৌঁছে যেত তাজরিয়ানের কানে। সেও বাসায় ফিরে মেহমেদ চৌধুরীর কাছে পাই টু পাই নালিশ জানাতো। মেহরিমার কাছে পুরো দস্তর একটা আতঙ্কের নাম ছিল তাজরিয়ান। বহুল প্রচলিত একটা প্রবাদ রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। স্কুলের বেশ কিছু পাকনা বান্ধবীর খপ্পরে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া আরভিদকে পছন্দ করতে শুরু করে মেহরিমা। প্রস্তাবটা অবশ্য আরভিদের কাছ থেকে এসেছিল। কলেজের সব থেকে সুদর্শন ছেলেটা, তার জন্য মরিয়া ব্যাপারটা মেহরিমার কিশোরী মনে ঝড় তুলে। উপরন্তু বান্ধবীরা তো ছিলই বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য। নীরবে নিভৃতে বান্ধবীদের মারফতে খুব গোপনে চলতে থাকে আরভিদ এবং মেহরিমার টুকটাক কথোপকথন। আরভিদ হাজার চেষ্টা করেও মেহরিমাকে সম্পর্কে আনতে পারেনি, পূরণ করতে পারেনি নিজের প্রতিশোধ। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রি এবং ওয়াশিত্য লিমিটেড পরস্পরের রাইভাল কোম্পানি, দুটোই দেশের নাম করা কোম্পানি। তবে চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে আরশান সংযুক্ত হওয়ার পর তাদের অবস্থান আরও কিছুটা শক্তপোক্ত হয়ে ওঠে। ওয়াশিত্য লিমিটেড কোনোভাবেই প্রথম পজিশন দখল করতে পারছিল না। উপরন্তু কূটকৌশল অবলম্বন করে চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির নাম খারাপ করতে চাইলে আরশা নিজ দায়িত্বে তাদের সব কয়টা ড্রাগসের ফ্যাক্টরি লোক সম্মুখে নিয়ে আসে। ভীষণ রকমের ফেস লস হয় ওয়াশিত্য ফ্যামিলির। এই কাহিনীর বদলা নিতে আরভিদ টার্গেট করে মেহরিমাকে। বিদায় অনুষ্ঠানের দিন এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে আরভিদ মেহরিমাকে নিয়ে যায় শহর থেকে একটু দূরে। সাথে অবশ্য তাদের বন্ধু বান্ধবও ছিল। আরভিদ বলেছিল ইন্টার পরীক্ষা দেওয়ার পর তার বাবা তাকে বিদেশে পাঠিয়ে দিবে হায়ার স্টাডির জন্য। তখন চাইলেও আরভিদ মেহরিমার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পারবে না, যেহেতু মেহরিমার ফ্যামিলি স্ট্রিক্ট, তাই অন্যদিন দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর যেহেতু সুযোগ মিলেছে সেহেতু মেহরিমা যেন দ্বিমত পোষণ না করে। আগত্যা রাজি হয় মেহরিমা। শায়জানি এগিয়ে যায় নিজের ধ্বংসের দ্বার প্রান্তে। মেহরিমাকে অন্য ছেলের হাত ধরে গাড়িতে উঠতে দেখে তাজরানের একজন বন্ধু তাকে কল দিয়ে বিষয়টা জানায়। সবটা শুনে তাজরান দেরি না করে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। মেহরিমারা এসেছিল একটা নদীর ধারে। আশেপাশে ঘন জঙ্গল ছাড়া কিছুই ছিল না সেখানে। প্রকৃতিপ্রেমী মেহরিমা বেশ উচ্ছ্বাসিত হয় দৃশ্যটা দেখে। তার খুশির র্যাশ আরও বাড়িয়ে দিতেই আরভিদ হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে। এসব দেখে বাকি বন্ধু বান্ধবরা হই হুল্লোড়ে মেতে ওঠে। হ্যাঁ, মেহরিমা লজ্জারুণ হয়ে সম্মতি জানায় আরভিদের প্রস্তাবে। তা দেখে বাঁকা হাসে আরভিদ। আরভিদের ইশারায় তাদের স্পেস দেওয়ার নাম করে বাকিরা দ্রুত স্থান ত্যাগ করে। মেহরিমা সংশয় নিয়ে প্রশ্ন করলে আরভিদ উত্তর দেয়, নিউ কাপলদের একান্তের সময় কাটানো জরুরি, এতে সম্পর্ক মজবুত হয়। মুহূর্তটা ক্যামেরাবন্দি করা যাক, স্মৃতি হিসেবে স্মরণীয় করে রাখা যাবে। মেহরিমা ইতস্তত করলেও আরভিদের কথার জালে ফেসে যায়। ছবি তোলার বাহানায় সে অযাচিতভাবে স্পর্শ করে মেহরিমাকে। বেচারি মিথ্যা হাসি ফুটিয়ে তাকে বারণ করলে আরভিদ বলে ওঠে, কাম অন মেরিমা, রিলেশনে এসব খুবই স্বাভাবিক, ক্ষেতের মতো আচরণ করো না তো। মেহরিমার মনটা ছোট হয়। নিজের অপারগতা বোঝাতে না পারায় ব্যর্থতায় অশ্রু জমে চোখে। এদিকে আরভিদ অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত লোকের, কিন্তু তার বদলে দলবল সহ রণমূর্তিরূপে তাজরিয়ানকে এগিয়ে আসতে দেখে ভরকে যায় বেচারা। মেহরিমা ভয় পেয়ে ছিটকে দূরে সরে যায়। তাজরিয়ান এগিয়ে সে বিনা বাক্যে কষিয়ে এক থাপ্পড় বসায় মেহরিমার গালে। ভয়ের চোটে কাঁদতেও ভুলে যায় সে। আরভিদের দিকে এগিয়ে গিয়ে তাকে মারতে মারতে বলে, ইউ ব্লাডি বাস্টার্ড, কার সম্পত্তি দিকে হাত বাড়িয়েছিস? আরভিদ উত্তরে দেওয়ার সুযোগ পায় না।
মারের চোটে রীতিমতো নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মেহেরিমা এই দৃশ্য দেখে তাজরিয়ানকে আটকাতে গেলে নিজেও 2-4টা চড় থাপ্পড় খায়। শেষমেশ আরভিদকে আড়াল করতে গেলে তাজরিয়ান থাবা দিয়ে মেহেরিমার জামা ধরে তাকে ছুঁড়ে মারে আদরে। এক পর্যায়ে আরভিদের মরা মরা অবস্থা হলে তাজরিয়ানের বন্ধুরা এগিয়ে এসে বলে, ছেড়ে দে ভাই, বাকি খাতির যত্ন আমরা করে নেব। তুই ভাবিকে নিয়ে বাসায় যা, যথেষ্ট মেরেছিস আর শাসন করিস না। অল্প বয়স বিদায় ভুল করে বসেছি, মাথা ঠান্ডা করে বাসায় নিয়ে গিয়ে ভালো মতো বুঝিয়ে বলিস। বন্ধুর কথায় তাজরিয়ানের মেজাজের পারদ বাড়তে থাকে। মেহেরিমা আরভিদের মাথার কাছে বসে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছিল। তাজরিয়ান এক ঝটকায় ওর হাত টেনে ধরে এক প্রকার ছুঁড়ে মারে গাড়ির ভেতর। গাড়িতে বসে শব্দ করে কাঁদার জন্য বার কয়েক জোরালো ধমক এবং তীক্ষ্ণ কথার বাণী শুনতে হয় মেহেরিমাকে। এতে করে বেশি ওঠে তার অন্তর, মস্তিষ্কে চাপে ভয়ানক রাগ। বাসায় পৌঁছে মেহেরিমাকে সকলের সামনে দাঁড় করে তাজরিয়ান হুঙ্কার ছেড়ে বলে, বেলেল্লাপনা করতে কনভেন্ট স্কুলে অ্যাডমিট করিয়েছিল না? অভিনন্দন তোমাদের। চৌধুরী বাড়িতে মেয়ের রাস্তার তার প্রেমিকের সাথে প্রেমময় ভালোবাসা বিনিময় করতে গিয়ে ধরা খেয়েছে। তাজরিয়ানের চিৎকারে সকলে সমবেত হয় ডাইনিং রুমে। মেহরিমার অবস্থা দেখে সকলে হতভম্ব হয়ে যায়। আফিয়া চৌধুরী একটা চাদরে নিয়ে জড়িয়ে দেন মেহরিমার শরীরে। মাহিরা চৌধুরী বুকে আগলে নেন ক্ষত বিক্ষত মেহরিমাকে। মেয়েটা শব্দ করে কাঁদছিল। বিভ্রান্ত মেহমেদ চৌধুরী তাজরিয়ানের দিকে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে। তাজরিয়ান রাগে হুঁশ হারিয়ে বলে, নষ্টামি করতে গিয়ে ধরে গেছে তোমার মেয়ে। কথাটা কানে বাজে মেহরিমার। এবার নিজেকে বাঁচাতে রাগে খেয়ে হারিয়ে সে বলে ওঠে, আমি কেবল আমার বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু তাজ ভাই কোনো কথা না শুনে আমার গায়ে হাত তুলেছে, হ্যারাস করেছে আমার সাথে জোর জবরদস্তি করেছে, আরো বলেছে আমি নাকি কেবল তার সম্পত্তি। মেহরিমার বলা কথাগুলো বজ্রপাতের ন্যায় আঘাত হানে সবার কানে। তাজরিয়া নিজেও হতভম্ব হয়ে যায়। কি বলছে এই মেয়ে? সে তড়িৎ গতিতে মেহরিমার দিকে এগিয়ে গিয়ে হড়বড়িয়ে বলতে থাকে, রাগের মাথায় কি যাতে বলছিস তুই? আমি তোর ইজ্জত ভ্রষ্ট করার চেষ্টা করেছে? মেহরিমা তখনও ফুপে যাচ্ছে। মাথায় কাজ করছে কেবল নিজের ইমেজ বাঁচানোর চিন্তা। সম্পর্কের কথা বাসায় ফাঁস হয়ে গেলে তার বাবা মাকে নত হতে হবে, সবাই ওর থেকে মুখ ফিরে নেবে। নিজের দোষ ঢাকতে বদমেজাজি তাজরিয়ানের কাঁধে দোষ ঠেলে দিতে তৎপর হয়ে ওঠে সে। তাজরিয়ানের কথা শুনে মাহিরা চৌধুরীর বুকের সাথে মিশে গিয়ে আতঙ্কিত স্বরে বলে, মাম। মেয়ের অবস্থা দেখে বুক ভেঙে আসে মাহিরা চৌধুরীর। তাজরিয়ানের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে অবগত তিনি। মাথা খারাপ ছেলেটার হিংস্রতা সম্পর্কে ঢের জানা আছে ওনার। নিজের রাগ সামলাতে না পেরে সজোরে তাজরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে বলেন, লজ্জা করে না তোমার? এতটা নিচে কিভাবে নেমে গেলে? একের পর এক ধাক্কা সামলাতে হিমশিম খায় সকলে। ছেলের গায়ে হাত তুলতে দেখে তারান্নুম চৌধুরী এগিয়ে এসে ক্রন্ধনরত স্বরে বলেন, আমার ছেলেটার রাগ বেশি, হুটহাট মেজাজ হারিয়ে উল্টাপাল্টা কাজ করে বসে, কিন্তু সে চরিত্রহীন নয়। এত বড় অপবাদ আমি কিছুতেই বিশ্বাস করব না। মাহিরা চৌধুরী দ্বিগুণ তেজ দেখে বললেন, আপনার ছেলে একটা সাইকো আপা। সত্য হজম করতে আপনার কষ্ট হলেও আমি বাধ্য হচ্ছি এটা বলতে। আমার মেয়ের অবস্থা দেখেছেন? কে দিয়েছে ওকে শাসন করার অধিকার? শাসনের আড়ালে নোংরামি করার সাহস কিভাবে হয় ওর? তাজরিয়ান অবিশ্বাস্য নজরে দেখছিল মেহরিমাকে। এতক্ষণ ভীষণ শান্ত চোখে ধৈর্য নিয়ে সবকিছু অবলোকন করছিলেন তাজরিয়ানের বাবা তাজওয়ার চৌধুরী। পেশায় তিনি একজন ডক্টর। ভীষণ শান্ত মেজাজের মানুষ উনি। ছোটবেলা থেকে তাজরিয়ানের নামে হাজারটা অভিযোগ আসলেও ছেলেকে আজীবন ঠান্ডা মাথায় সবটা বোঝাতেন। কালে ভদ্রে হয়তো 2-4টা ধমক দিয়েছেন, তবে ইহজীবনে ছেলের গায়ে কখনো হাত তোলেননি তিনি। সেদিন প্রথম মেয়েলি বিষয়ে অভিযোগ শুনে হাতে একটা রড নিয়ে এগিয়ে এসে ভীষণ শান্ত কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করেন, মেহেরিমার গায়ে হাত তুলেছো তুমি? ওর জামা কাপড়ের এলোমেলো অবস্থার পিছনে তুমি দায়ী। ও যা বলেছে তা কি ঠিক? তাজরিয়ান বিহব্বল কণ্ঠে বলে, হ্যাঁ, কিন্তু আর একটাও কথা শোনার প্রয়োজন বোধ করেননি তাজওয়ার চৌধুরী। রাগে হুঁশ খুইয়ে বেধড়কভাবেই মারতে থাকে তাজরিয়ানকে। ছেলের বেহাল দশা দেখে হাও মাও করে কেঁদে ওঠেন তারান্নুম চৌধুরী। তাজরিয়ান তখনও নিজের হয়ে সাফাই দিচ্ছিল। আফিয়া চৌধুরী এবং তারান্নুম চৌধুরী সে থামাতে চাইলে তাজওয়ার চৌধুরী বলে ওঠেন, আজীবন ওর নামে আসা অভিযোগ নজর আন্দাজ করেছি, কখনো গায়ে হাত তোলার শাসন করিনি। এজন্যই এত বেহারা হওয়ার সুযোগ পেয়েছে সে।
শেষ পর্যন্ত দর্শক তকমা অর্জন করেছে। ওর মতো চরিত্রহীনের মরে যাওয়াই উচিত। প্রথম দিকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেও অনাকাঙ্ক্ষিত কথাগুলো শুনে থমকে যায় তার হাত। গায়ে অসংখ্য জখম হলেও তোর শব্দ বের হয় না তার মুখ দিয়ে। বুকে অভিমান চেপে মনে মনে বলে, কবুল হোক তোমার আর্জি, মঞ্জুর করা হোক আমার শাস্তি। অপবাদের কলঙ্ক আমার পরিশুদ্ধ মনটাকে কলুষিত করার আগে মৃত্যু হোক আমার। অসুস্থতার ভারে নুয়ে পড়া বৃদ্ধ তাসফিয়া চৌধুরী নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। মেডিসিনের জন্য দিনভর চোখ দুটোতে ঘুম মেটে বসে থাকে। দীর্ঘ সময় ধরে বাহিরে চেঁচামেচির শব্দ শুনে পরিশেষে অসুস্থ শরীরটা নিয়ে বাহিরে আসেন। ডাইনিং রুমে আসতে পায়ের নিচ থেকে মাটি সরে যায় ওনার। নিজের প্রিয় নাতিকে রক্তাক্ত অবস্থায় দেখে আর্তনাদ করে ওঠেন তিনি। এগিয়ে এসে থামাতে চাইলে তাজওয়ার চৌধুরী হুঙ্কার দিয়ে ওঠেন। ওনাকে দায়ী করে বলেন, সবকিছু তোমার জন্য হয়েছে আম্মা। এই বেদবটাকে শুরু থেকে শাসন করলে আজ এই দিন দেখা লাগতো না। মানুষের অবয়বে পশু জন্ম দিয়েছি আমি, ভাবতেই ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। বৃদ্ধা ক্রন্ধনরত স্বরে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করেন, কি করেছে আমার তাজমিয়া? তাজওয়ার চৌধুরী দ্বিগুণ রাগে ফেটে পড়ে চিল্লিয়ে বলে উঠেন, তোমার চরিত্রহীন নাতি মেয়েদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে শিখেছে। ওর নোংরামির শিকার হতে হয়েছে আমাদের মেহুকে। রাস্তার ছেলেদের মতো বীর দর্শকে উপনীত হয়েছে সে। কথাগুলো শুনে অবিশ্বাস্য চোখে চেয়ে থাকেন তাসফিয়া চৌধুরী। ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না ওনার। তাজওয়ার চৌধুরীকে থামিয়ে জ্ঞানশূন্য রক্তাক্ত তাজরিয়ানকে হসপিটালে পাঠানোর নির্দেশ দিয়ে মেহরিমার কাছে এগিয়ে যান তিনি। অশ্রু সজল চোখে কাপা কণ্ঠে শুধান, তাজমিয়া তোর লগে খারাপ কিছু করবার চেষ্টা করছে বুঝান? মেহরিমাকে আদর করে বুজান বলে ডাকতেন তাসফিয়া চৌধুরী। দাদির কথার প্রত্যুত্তর করতে পারে না মেহরিমা। ঘটনাগুলো ক্রমশ এত বেশি জটিল হয়ে উঠেছে, তার দুর্বল হৃদয় এত প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারল না। ভয়ে আতঙ্কে নেতিয়ে পড়ল মায়ের বুকে। বিভীষিকাময় দিনটা খুব সময় নিয়ে কাটে। তাজরিয়ান হসপিটালে চিকিৎসাধীন ছিল। মেহরিমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের কোণে আশ্রয় নেয়। সামান্য একটা মিথ্যা এরকম বিধ্বংসী ঝড় ডেকে আনবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি সে। রাগ সামলাতে না পেরে ওসব বলেছিল মেহরিমা। তার অসৎ উদ্দেশ্য ছিল না, তবু কথাগুলো এতটা প্রভাব বিস্তার করবে বেচারে বোঝেনি। বাড়ির পরিস্থিতি থমথমে। মোটামুটি সপ্তাহ খানেক সময় পেরিয়ে অবশেষে তাজরিয়ানের আগমনের সময় হয়েছে। তোকের চৌধুরী সবটা শুনে সিদ্ধান্ত নিয়েছেন তাজরিয়ান এবং মেহরিমার বিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তে মাহেরা চৌধুরী আমোদ পোষণ করে বলেন, একটা চরিত্রহীন লম্পটের কাছে আমি আমার মেয়েকে তুলে দেব না। আপনারা যদি জোরাজুরি করেন তবে আমি আমার মেয়েকে নিয়ে এক কাপড়ে চৌধুরী বাড়ি ত্যাগ করব। মেহমেদ চৌধুরী ও স্ত্রীর কথায় সম্মতি দেন। তোকের চৌধুরী অবাক চোখে দেখেন পরিবারের ভাঙন। শেষ বয়সে সে এমন কিছুর সম্মুখীন হতে হবে সেটা কল্পনাতেও ভাবেননি তিনি। পুরো বিষয়টা সব থেকে বেশি আঘাত করে তাসফিয়া চৌধুরীকে। সেদিন সারাটা রাত স্বামীর বুকে মাথা রেখে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তোকের চৌধুরীও বড্ড নাখোশ হয়েছিলেন সকলের আচরণে। তিনি স্পষ্ট অবলোকন করেছিলেন ছেলেদের অভ্যন্তরীণ সম্পর্কের অধপতন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন তিনি। তাসফিয়া চৌধুরী বুকে অভিমান চেপে বলেছিলেন, আমার তাজমিয়া এমন করতে পারে না জমিদার সাহেব। আমি হার চোখে বুঝানের লাইগা মোহাব্বত দেখছি। আপনি দেখেন একদিন হেরা নিজেদের ভুল বুঝবো। প্রিয়তমা স্ত্রীর কথায় নীরবে সম্মতি প্রদান করেছিলেন তিনি। তবে বুঝতে পারেননি সেটাই ছিল তাসফিয়া চৌধুরীর শেষ মন্তব্য। পরের দিন সকালে তরতাজা মানুষটাকে মৃত হিসেবে আবিষ্কার করে সবাই। শোকাচ্ছন্ন বাড়িটাতে কান্নার গুমট শব্দে ভরে ওঠে। দাদিকে শেষ বিদায় জানাতে হসপিটাল থেকে ছুটে আসে তাজরিয়ান। অধিক সুখে পাথরে রূপান্তরিত হয়েছিল ছটফটে ছেলেটা। কেউ লক্ষ্য করেনি তার গভীর সুখ। সকলে ব্যস্ত ছিল তিক্ত কথার বাণী শোনাতে। ঝটপট কথার প্রত্যুত্তর দেওয়া ছেলেটা সেদিন হাজারো বদদুয়া বিনা বাক্যে হজম করে নিয়েছিল। তবু কারো বিন্দু মাত্র দয়া হয়নি। তাসফিয়া চৌধুরীর শেষকৃত্যে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাজরিয়ানকে। নিশ্চুপে সেটাও মেনে নিয়েছিল সে। চটজলদি ঘটে যাওয়া ঘটনাগুলো কোনোভাবেই হজম করতে পারছিল না বেচারা। যখন উপলব্ধি হয় তখন বহু দেরি হয়ে গেছে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। তাজরিয়ান নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলে। বাড়ির সকলেই
সেটা নির্লিপ্তভাবে মেনে নিয়েছিল। সারাদিনে দু একবার খাবার খেতে নিচে আসতে দেখা যেত তাজরিয়ানকে। তার উস্কো খুস্কো চুল, অযত্নে বেড়ে ওঠা দাড়ি, চোখের নিচে জমা কালির দাগ, সবটা মেহরিমাকে বড্ড পুরাতো। আফসোস হতো নিজের করা ভুলের জন্য, কিন্তু ভয় কাটিয়ে কারোর সামনে স্বীকারোক্তি দেওয়ার সাহস করে উঠতে পারেনি বেচারি। তাজরিয়ান একদমই ক্ষুধা সহ্য করতে পারে না। সারাদিন ঘরে পড়ে থাকলেও অসময়ে নিচে নেমে দু মুঠো খেয়ে উপরে চলে যেত নিঃশব্দে। সারাদিন ঘরবন্দি থাকার পর সেদিন রাতে খাওয়ার সময়ে টেবিলে উপস্থিত হয় সে। খাওয়ার জন্য চেয়ার টেনে টেবিলে বসতেই মাহিরা চৌধুরী নিজের খাবার ছেড়ে উঠে চলে যান। তাজরিয়ান নিশ্চুপে সেটা দেখেও না দেখার ভান ধরে একটা লুকমা মাখিয়ে মুখে তোলে। মায়ের পিছু পিছু মেহরিমাও ছুটে যায়। তা দেখে মেহমেদ চৌধুরীর খাবারের রুচি চলে যায়, বিধায় তিনিও না খেয়ে উঠে পড়েন। সবটা দেখে তাজওয়ার চৌধুরী নির্বিকার কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে বলে ওঠেন, কাল থেকে তোমার গুণধর পুত্রের খাবারটা তার ঘরে দিয়ে এসো। কি আর করার, জন্ম যখন দিয়েছি তখন না খাইয়ে তো আর মারতে পারবো না। সন্তান অজাত কুজাত হলেও বাপ মায়ের সান্নিধ্যে নেই তাকে ফেলে দেওয়ার। তাজরিয়ান থমকে যায়। পেটের ভেতর মুচড়ে ওঠা ক্ষুধাটা কোথায় যেন গায়েব হয়ে যায়। হাত খাওয়া ভাতের প্লেটটা ওভাবে রেখে চলে আসে ঘরে। তারান্নুম চৌধুরী কেঁদে কেটে ছেলেকে ডিফেন্ড করতে চাইলে তাজওয়ার চৌধুরী বলেন, ছেলে বিষয়ক কোনো মামলায় সামান্য অভিমত দিলে এই সংসারের মায়া তোমায় ত্যাগ করতে হবে। তারা স্বামীর কথায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান তারান্নুম চৌধুরী। কথার বিপরীতে কেবল বলেন, দোয়া করি এই অপবাদটা যেন সত্যি হয়। এই অপবাদ যদি মিথ্যে প্রমাণিত হয় তবে আমার ছেলের উপর হওয়ার নির্মম অত্যাচারের আফসোস আমৃত্য আমাদেরকে গ্লানি বোধে জর্জরিত করে রাখবে। ইহ জীবনেও মাপ করতে পারবো না নিজেকে। তাজওয়ার চৌধুরী প্রত্যুত্তর করেননি। অমন ভাবে বলায় ভেতর ভেতরে বেজায় আফসোস করেন তিনি। ছেলের প্লেটের দিকে তাকাতে বুকটা ধক করে উঠে ওনার। নিজেও খাবারের প্লেটটা ঠেলে উঠে দাঁড়ান। তাজরিয়ান ঘরে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। প্রথমবারের মতো তার কঠিন চোখ দুটোতে অশ্রু জমে। হৃদয়ের হাহাকার আর্তনাদ রূপে বেড়ে আসে। মস্তিষ্কে ধরা দেয় নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। অযাচিত অনুভূতি সামলাতে না পেরে বিছানার চাদর উঠিয়ে সিলিং ফ্যানের সাথে অ্যাটাচড করে, কিন্তু মায়ের অসহায় মুখটা মনে পড়তেই পুনরায় হাঁটু মুড়ে বসে চিল্লিয়ে কেঁদে ওঠে তাজরিয়ান। সাউন্ড প্রুফ রুমটা থেকে এক ফোঁটা শব্দ বাহিরে পৌঁছায় না। একাকিত্বের ভয়ানক চাদর তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। একদিকে মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে, অন্যদিকে মমতার বন্ধন তাকে বাধা দিচ্ছে। তাজরিয়ান দুটানায় পড়ে পাগলের মতো চুলগুলো মুঠো পাকিয়ে খামচে ধরে। তৃষ্ণার্থ প্রতীকের মতো এদিক ওদিক চেয়ে ফোনটা খুঁজতে থাকে। ফোনের ব্যাটারি ডেড। তাড়াহুড়ো করে চার্জে দিয়ে ফোনটা অন করে। আসন্ন সব মেসেজ ঠেলে কল দেয় কাঙ্ক্ষিত নম্বরে। 3 বারের বেলায় কলটা রিসিভ হতেই তাজরিয়ান ফুপিয়ে কেঁদে ওঠে। অপর পাশ থেকে আরশিয়ান তাকে বলে, আত্মসম্মানের সাথে আপোষ করা উচিত নয় কখনো। পাছে লোকে অনেক কিছুই বলবে। তুমি যদি নির্দোষ হও তবে মুখের উপর উচিত জবাব দেবে। বন্ধ ঘরে তোমার আর্তনাদ শুনতে কেউ বসে নেই, কিন্তু পাবলিক প্লেসে তোমাকে অপমান করার জন্য হাজারটা লোক অপেক্ষায় আছে। তুমি যদি সঠিক হও তবে সত্যতা প্রমাণ করো। তাজরিয়ান নিজের ভুলগুলোও বুঝতে পারে। হারিয়ে ফেলা মনোভাব ফিরে আসে। বুকে আঘাত সাহস জন্মে। কিছুটা সময় নিয়ে সব কিছু খুলে বলে আরশিয়ানকে। দুজনে মিলে রাতভর প্ল্যান সাজায়। পরদিন সকাল ভোরে তাজরিয়ানকে পুরো দস্তর তৈরি হয়ে নিচে নামতে দেখে সকলে চমকে তাকায়। তাদের তোয়াক্কা না করে তাজরিয়ান বেরিয়ে পড়ে। দিন শেষে রাত নামে ধরনের বুকে, কিন্তু তাজরিয়ান বাসায় ফিরে না। কথাটা তাজওয়ার চৌধুরীকে বললে তিনিও চিন্তিত হন। সকলের চিন্তার অবসান ঘটিয়ে মোটামুটি রাত 10টার দিকে গাড়ি বহর ভর্তি পুলিশ এবং আসামি নিয়ে বাসায় ফিরে তাজরিয়ান। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত হন ডাইনিং রুমে। আরভিদের কলার মুঠো করে ধরে রাখা তাজরিয়ানকে দেখে সকলে হতভম্ব হয়ে যান। মেহরিমা আতঙ্কে রীতিমতো আটকে ওঠে। তাজরিয়ান সেদিকে তোয়াক্কা না করে আরভিদের গালে চপটা ঘাত বসিয়ে হুঙ্কার ছেড়ে বলে, তুই স্বীকার করবি নাকি আরো খাতির যত্ন করব? বাধ্য হয়ে আরভিদ সবটা খুলে বলে। মেহরিমাকে নিয়ে সেদিন একজন স্মাগলারের হাতে তুলে দিতে চেয়েছিল সেটাও বলে। মাহিরা চৌধুরী বিশ্বাস করতে না চাইলে ফোনে তোলা ছবিগুলো দেখানো হয়। মাহিরা চৌধুরী মেয়েকে যারা করলে নিরুপায় হয়ে সবটা স্বীকার করে মেহরিমা। লজ্জায় মাথা হেট হয়ে যায় মেহমেদ চৌধুরীর। মেয়ের করা ভুলে ভীষণভাবে লজ্জিত হন তিনি। তাজরিয়ানের কাছে ক্ষমা চাইলেও সে নির্বিকার থাকে। তার অশান্ত মস্তিষ্কে বাজতে থাকে কিছু কথা।
তার সাথে বিয়ে দেওয়া নিয়ে অসম্মতি প্রকাশ করায় অভিমান করে তার দাদি অদূরে প্রস্থান করেছে, এমনটাই ধারণা তাজরিয়ানের বিক্ষিপ্ত মস্তিষ্কের। কারো কথার তোয়াক্কা না করে আরভিদকে এক থাপ্পড়ে মেঝেতে বসিয়ে সকলের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে তাজরিয়ান বলে ওঠে, বিগত কয়েকটা দিন যেসব আচরণ আমি সহ্য করেছি সেটা কোনোভাবেই ক্ষমার উপযোগী নয়। উপরন্তু এসবের জন্য বাড়িতে এবং সমাজে আমার মানহানি হয়েছে। হাজার হোক আপনারা আমার পরিবারের লোক। যদিও হাস্যকর শোনায় কথাটা, তবুও সত্য তো আর অস্বীকার করা যায় না। তাজরিয়ানের কথায় লুকে থাকা গভীর যন্ত্রণা ঠিকই উপলব্ধি করেন তাজওয়ার চৌধুরী। আত্মগ্লানিতে মুখটা ছোট হয়ে যায় ওনার। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় না। তাজরিয়ান সামান্য থেমে আবার বলে ওঠে, আপনাদের কাছে দুটো অপশন আছে। হয় মানহানির দায়ে মেহরিমা চৌধুরী বেশ লম্বা সময় জেলে সময় কাটাবে, নয়তো মামলা থেকে বাঁচতে আজই আসরে উনি আমাকে বর হিসেবে গ্রহণ করবেন। অপশন জানিয়েছে, এখন বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে। উপস্থিত সকলে রীতিমতো আটকে ওঠে। সকলে হাজার চেষ্টা করেও টলাতে পারে না তাজরিয়ানের সিদ্ধান্ত। এক পর্যায়ে বাধ্য হয়ে সকলে সম্মতি প্রকাশ করে বিয়ের সিদ্ধান্তে। তাজরিয়ান ফোন দিয়ে তার বন্ধুদের কাজের সমেত ভেতরে আসতে বলে। বৈরী পরিস্থিতির মাঝে এই পবিত্র বন্ধনে আটকা পড়ে দুটো মানুষ। কবুল বলার সময় আরভিদের ক্ষুব্ধ চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বাঁকা হেসে তিন কবুল বলে তাজরিয়ান। বিয়ে শেষ হতেই এক লাফে সোফা থেকে উঠে বেশ আড়মোড়া ভেঙে সকলের উদ্দেশ্যে তাজরিয়ান বলে, মর্জিয়ান আইরিন চৌধুরী আজ থেকে আমার বিবাহিত স্ত্রী। সকলে ওর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবেন। যা অন্যায় করার আমার সাথে করেছে, সুতরাং সে হিসেব নিকেশ আমি বুঝে নেব। আগ বাড়িয়ে বাড়ির একটা সদস্য যদি পণ্ডিতি করতে চান, তবে বউ সমেত বাড়ি থেকে ফুরুত হয়ে যাব। এরপর আফসোস করেন। মাহিরা চৌধুরীর নিমিলিত দৃষ্টি দেখে তার পানে চেয়ে পুনরায় তাজরিয়ান ভাবলেশীন কণ্ঠে বলে, ভয়ের কিছু নেই ছোট মা। আপাতত সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমার ক্যারিয়ার এলইডি লাইটের মতো উজ্জ্বল হওয়া পর্যন্ত তোমার মেয়ে তোমার জিম্মায় থাকবে। ফেরার পর আমার বউয়ের দায়িত্ব আমি বুঝে নেব। সাবধান, আমানত রেগে যাচ্ছে। তোমরা আবার অধিকার ভেবে নিও না, কেমন? সকলে অবাক হয়ে শুনে তাজরিয়ানের কথা। সবার দিকে একবার তাকিয়ে তাজওয়ার চৌধুরীর সামনে দাঁড়ায় তাজরিয়ান। স্বাভাবিক দৃষ্টি ফেলে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি তাজরিয়ান জাওয়াদ চৌধুরী সজ্ঞানে এবং স্বইচ্ছায় চৌধুরী বাড়ি হতে প্রাপ্য অংশীদারিত্ব ত্যায্য ঘোষণা করলাম। আপনার অতি কষ্ট অর্জিত অন্য আপনাকে মোবারক। আমি তাজরিয়ান আর কখনো আপনার অর্জিত অর্থে কেন অন্য মুখে তুলব না। এতদিন আমার দায়িত্ব নেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। তাজওয়ার চৌধুরী ব্যথিত চোখে তাকান ছেলেদের দিকে, কিন্তু তাজরিয়ান সেসবের তোয়াক্কা না করে বন্ধু বান্ধব সমেত বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে কেবল তারান্নুম চৌধুরীর সাথে ঠিকঠাক মতো কথা বলে। সেই ঘটনার পর হাজার চেষ্টা করেও তাজরিয়ানকে বাড়ি ফেরানো যায়নি। উপরন্তু 1 মাসের মাথায় কাউকে না জানিয়ে সুদূর লন্ডনে উড়াল দেয় সে। প্রথম দিকে বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু তাজওয়ার চৌধুরীর হার্ট অ্যাটাক করায় বাধ্য হয়ে অভিমান ভুলে সকলের সাথে কথা বলে তাজরিয়ান। আত্মগ্লানিতে ভুগতে থাকা মেহরিমা মাফ চেয়ে 1000টা মিনতিপূর্ণ মেসেজ পাঠিয়েছিল, কিন্তু অপর পাশ থেকে ওসব সিন হলেও রিপ্লাই মেলেনি কখনো। টানা 1 বছর যাবৎ মেসেজ করেও যখন অপর পক্ষ নির্বিকার থেকেছে, তখন মেহরিমাও আর চেষ্টা করেনি। হাল ছেড়ে কেবল তার ফেরার অপেক্ষা করেছে। শহর থেকে দূরে একটা রংচুটা গোডাউনের সামনে এসে থামে তাজরিয়ানের BMW গাড়িটা। ভেতর থেকে একে একে নেমে আসে আরশিয়ান, ইশতিরাজ এবং তাজরিয়ান। ভেতরে প্রবেশ করে আরশিয়ান ব্যস্ত কণ্ঠে বলে, সিকিউরিটি টাইট আছে? প্রত্যুত্তরে ইশতিরাজ বলে ওঠে, আর একবার ঝাঁকানাকা লেভেলের টাইট আছে। আরশিয়ান কথা বাড়ায় না। দ্রুত গতিতে পা ফেলে ভেতরে প্রবেশ করে তারা। কাঙ্ক্ষিত রুমের ভেতরে প্রবেশ করতে দেখে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে আরভিদকে। তার হাত দুটোর 10টা আঙ্গুলের মাথা স্বতন্ত্রভাবে প্যারেক দিয়ে টেবিলের সাথে গেঁথে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে বাঁকা হাসলো তাজরিয়ান। মূলত তার আদেশে গার্ডসরা এই কাজ করেছে। আরভিদের ব্যথাতুর মুখটা দেখে নিমিষেই মেজাজটা ভালো হয়ে গেল ওর। এগিয়ে গিয়ে আরভিদের চুলের মুঠি ধরে মুখটা উপরে তুলে মেছে আফসোস দেখানোর ভান করে বলল, অন্যের সম্পত্তি থেকে হাত বাড়ালে এমন ছোটখাটো শাস্তি পেতেই হয়, বুঝলি শত্রুর ছাও? আরভিদ গঙ্গে উঠল, কিন্তু কিছু বলার সাহস পেল না। ইশতিরাজ এগিয়ে সে একটা ধারালো ছুরি হাতে তুলে নিয়ে আরভিদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, শত্রুর ছাও এখনো গুলি চালানোর মজা টের পায়নি তাজ।
সরে দাঁড়াও। ব্যাটাকে ব্রেস্ট পিস কিউব করার শেখাই একটু। আরভিদ গুঙ্গে উঠে দুপাশে মাথা নাড়ে, কিন্তু হৃদয়হীনা ইশতিরাজ উঠবে মাথা ঘামায় না। ফারজানার গুলি লাগা জায়গাটার মাপ ঝুঁক হিসেবে আরভিদের বক্ষ হতে 3 টুকরো মাংস ডিফারেন্ট ডিজাইনে কাটে। অতিরিক্ত যন্ত্রণায় আরভিদ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। আরশিয়ান বিরক্ত হয়ে পিস্তল হাতে এগিয়ে এসে বলে, নাটক বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছি না। ট্রিগার টেনে কাহিনীর রফা দফা করো, আমাকে আবার অফিস যেতে হবে। আরভিদ মরণ ভয়ে ছটফটে উঠে বলে, আমার উপর অহেতুক জুলুম কেন করছো? আমি তো কিছুই করিনি। আরশিয়ান শান্ত চোখে ওকে পরখ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছ তুমি, আমার আত্মীয়ের উপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছ। বলা বাহুল্য, আমার স্ত্রীর দিকেও নজর পড়েছে তোমার। এই রিজনগুলো এনাফ নয়? আরভিদ করুণ কণ্ঠে বলল, রাগের মাথায় ভুল করে ফেলেছি, এবারের মতো মাফ করে দিন, আমি শুধরে যাব। আরশিয়ান ভাবলেশহীন গলায় বলল, সেই সুযোগ তুমি হারিয়েছ। আরশিয়ান নির্লিপ্তভাবেই পিস্তলটা আরভিদের দিকে তাক করতেই প্রাণের ভয়ে আরভিদ হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আপনার প্রথম স্ত্রীর খুনির জীবন্ত এবং বর্তমান ঠিকানা আমি জানি। আরশিয়ান থামল। ইশতিরাজ এবং তাজরিয়ানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আরশিয়ান সামান্য নড়ে চড়ে উঠে বলল, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। আরভিদ ব্যথায় গুঙ্গে উঠে বলল, যমদূতকে সামনে রেখে মিথ্যে বলার মতো সাহস আমার নেই। আপনি যদি আমার জীবন ভিক্ষে দেন, তবে আমি আপনাকে সেই আগন্তুকের খোঁজ দিব। আমি জানি চৌধুরীরা কখনো কথার বরখেলাপ করে না। আরশিয়ান কপালে পিস্তল থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিলাম তোমার জীবন ভিক্ষা। এবার বলো সত্যিটা। সাবধান, যদি ইনভেস্টিগেট করে এর সত্যতা যাচাই করে কোনো কপটতা ধরা পড়ে, তবে নিকৃষ্টতম মৃত্যু হবে তোমার। আরভিদ ফাঁকা ঢুক গেলে ক্ষীণ স্বরে বলে ওঠে, আপনার স্ত্রীকে খুন করেছে রওশন ওয়াসলিনের মেয়ে রাদিহা ওয়াসলিন। বর্তমানে নামধাম পাল্টে সে অন্য পরিচয়ে নিষ্পাপ মেয়ের মতো মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। যন্ত্রণার তোরে কথা আটকে আসে আরভিদের। আরশিয়ান বিচলিত কণ্ঠে শুধায়, তার বর্তমান পরিচয় কি? কোথা? আরভিদ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, সে আর কেউ নয়, বরং আপনার দ্বিতীয় স্ত্রী অধরা ইসলাম প্রিমা। সত্যের নিজস্ব মহত্ব রয়েছে। সত্য কখনোই চাপা থাকে না। মিথ্যার বেড়া চালিয়ে আবদ্ধ হয়ে দিগ্ভ্রান্ত হলেও একসময় ঠিকই নিজের পথ খুঁজে নেয়। আরভিদের বলা শেষোক্ত কথাটা কর্ণে পৌঁছানো মাত্র সকলে বিস্ফোরিত চোখে চাইল। আরশিয়ান তরাক করে লাফিয়ে উঠে সে আরভিদের চিবুক শক্ত করে চেপে ধরে বলল, ইউ ব্লাডি অ্যাসল, কার নামে কি বলছিস? জানের মায়া নেই তোর? একেবারে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। সত্যি কথা বল। আরভিদ নিভু নিভু চোখে চেয়ে অস্ফুট স্বরে বলল, প্রমাণ আছে। আরশিয়ান হিংস্র থাবা বসায় আরভিদের গলায়। এতে করে তার বলিষ্ঠ হাতের নীলাভ শিরাগুলো স্পষ্ট প্রতীয়মান হয়। কণ্ঠে হিংস্রতা ঠেলে দাঁতে দাঁত চেপে আরশিয়ান বলে ওঠে, কি প্রমাণ আছে? কোথায় প্রমাণ? কার কাছে আছে? প্রত্যুত্তর দেওয়ার পূর্বে আরশিয়ানের বলিষ্ঠ হাতের চাপে আহত আরভিদ জ্ঞান হারিয়ে ফেলে। তার বন্ধ চোখের পাতা লক্ষ্য করে আরশিয়ান রেগে মেগে সজরে চেয়ারে লাথি বসায়। মুহূর্তের মধ্যে সেটা আদরে ছিটকে পড়ে। আর আগে হুঁশ হারিয়ে আরশিয়ান খ্যাপাটে স্বরে বলে ওঠে, ইমিডিয়েট ওর জ্ঞান ফেরা। আমার স্টেটমেন্ট লাগবে। তাজরিয়ান হতবিহ্বল হয়ে তাকালো আরশিয়ানের দিকে। ইশতিরাজ নিজেও বিস্মিত। আরশিয়ানের এমন বিধ্বংসী রাগের সহিত তারা পরিচিত নয়। মাথা ঝাঁকিয়ে ইশতিরাজ গার্ডদের বলল আরভিদকে রুমে নিয়ে যেতে। প্রায় আধ ঘন্টা চিকিৎসা দেওয়ার পর বাহিরে বেরিয়ে ইশতিরাজ বলে উঠল, মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে ওর জ্ঞান ফেরাতে। ততক্ষণে অপেক্ষা করতে হবে আমাদের। চেয়ারের উপর বাদশার ভঙ্গিতে বসে থাকা আরশিয়ান নীরবে শুনল কেবল। হাতের আঙ্গুলে কালো রঙের ধাতব রিভলভারটা ঘোরাতে ঘোরাতে কিছু একটা ভাবছে সে। এই দৃশ্য দেখে ঘরের সোফা টেনে তাজরিয়ান এবং ইশতিরাজ তার সম্মুখে বসে। কিছুক্ষণ পর তাজরিয়ান বলে ওঠে,
এটা যদি সত্য হয় তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে ভাইয়া? আরফিয়ান শীতল দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলল, আমি আরভিদকে এক বিন্দুও বিশ্বাস করি না। প্রথমত সত্যতা যাচাই বাছাই করব, অতপর যে যার প্রাপ্য শাস্তি পাবে। তাজরিয়ান ফাঁকা ঠুক গিল। ইস্তিরাজ চিন্তিত স্বরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আবার পুরোপুরি বিশ্বাসটা ফেলেও দিতে পারছি না। মিস ফারজানা এবং পিচ্ছি ভাবির সাথে আরবিদের কিছু একটা কারেকশন তো আছেই। আরফিয়ান কোনো প্রত্যুত্তর করল না। প্রায় 3 ঘন্টা পর জ্ঞান ফিরল আরভিদের। চোখ খুলতে দেখলো তার ব্যাডের পাশের একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আরফিয়ান। সর্বদা শান্ত থাকা চোখ জোড়ায় খেলা করছে হিংস্রতা। তার নির্মল মুখশ্রী ভীষণ গম্ভীর। আরফিয়ান তার দিকে নির্নিমেষ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোনরূপ ভনিতা ছাড়া ফার্স্ট টু লাস্ট পুরো ইতিহাস খুলে বল। আরফিয়ানের নিরেট স্বর শুনে বেচারা ফাঁকা ঢুক গেলে শুকে যাওয়া গলাটা ভেজানোর চেষ্টা করলো। অতঃপর দুর্বল কণ্ঠে বলল, ওয়াসিরা 3 ভাই, তন্মধ্যে বড়জনের নাম হলো আশরাফি ওয়াসিম এবং তার স্ত্রীর নাম ছিল নাহার ওয়াসিম। তাদের একটি কন্যা সন্তান ছিল যার নাম নিহারিকা ওয়াসিদ। দ্বিতীয় জনের নাম আশরাফ ওয়াসিদ এবং ওনার স্ত্রীর নাম ইকরানা ওয়াসিদ। ওনাদের সন্তান সূত্রে আমি তৃতীয় জনের নাম ছিল রওশন ওয়াসিদ এবং ওনার স্ত্রীর নাম আদ্রিতা ইসলাম প্রমি। রাদিয়ান ওয়াসিদ প্রিমা নামে তাদের একটি কন্যা সন্তান ছিল। এতটুকু বলে থামে আরভিদ। বুক ফুলে শ্বাস টেনে পুনরায় বলে, ওয়াসিদ লিমিটেড পরিচালনার দায়িত্বে ছিলেন আশরাফুল এবং আশরাফ ওয়াসিদ। রওশন ওয়াসিদের সূত্রে ব্যবসা ছিল এবং তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে অন্য সূত্রে বসবাস করতেছেন। বলা বাহুল্য, রওশন ওয়াসিদ শত্রুপক্ষের মেয়েকে বিয়ে করায় তাকে ত্যায্য করা হয়েছিল। এটা নিয়ে ভাইয়ের বেশ বিরোধ হয়। তবে রওশন ওয়াসিদ ছিলেন নির্বিকার, ভীষণ ভালোবাসতেন নিজের স্ত্রীকে। তবে কুঞ্জর তাদের সম্পর্কটা শেষ করে দেয়। আরফিয়ান কণ্ঠে বিরক্তি ঢেলে বলে ওঠে, জলদি ক্লাইম্যাক্স ঝেড়ে কাশ, তো রাজাইরা কাহিনী শোনার টাইম নেই আমার। আরভিদ ফাঁকা ঢুক গেলে পুনরায় বলতে শুরু করলো, নাহার ওয়াসিদ ছিলেন এতিম। আশরাফি ওয়াসিদের মৃত্যুর পর তার কোথাও যাওয়ার জায়গা না থাকায় রওশন ওয়াসিদ তাদের দায়িত্ব নেন। এরপর দীর্ঘ সময় কেটে যায় এবং উচ্চাভিলাষী নাহার ওয়াসিদ নিজের লোভ সামলাতে না পেরে রওশন ওয়াসিদকে নিজের জালে ফাঁসিয়ে নেন। চলতে থাকে তাদের পরকীয়া। যেহেতু তারা ভিন্ন বাড়িতে থাকতো তাই এসব বিষয়ে জানাজানি হয়নি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তাজরিয়ান এবং ইশতেরাজও হতভম্ব চোখে তাকায়। আরশান বিস্মিত কণ্ঠে শুধায়, রওশন ওয়াসিদের সাথে নিহার আম্মুর পরকীয়া ছিল? আরভিদ মাথা ঝাঁকে বলে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে 3 বছরের মাথায় আদ্রিতা ইসলামের কাছে ধরা খান রওশন ওয়াসিদ। শুরু হয় সংসারে অশান্তি। প্রথমবারের মতো আদ্রিতা ইসলামের গায়ে হাত তোলেন রওশন ওয়াসিদ। বিষয়টার সম্পর্কে প্রিমা অবগত হতেই সে ক্ষুব্ধ হয়ে ওঠে। মাকে বাঁচাতে গিয়ে নিজেও বাবার হাতে মার খায়। রওশন ওয়াসিদ তাদের হুমকি ধামকি দিয়ে পরিশেষে বাসা থেকে বের হয়ে যান, কিন্তু শর্ট টেম্পারেট প্রিমা বিষয়টা হজম করতে পারেনি। কথাটুকু শেষ হতেই আরভিদ কাশতে লাগে। গলা শুকিয়ে এসেছে তার। ইশতেরাজ পাশ থেকে পানির বোতল এগিয়ে দেয়। আরশিয়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধায়, পরকীয়া করেছে রওশন ওয়াসিত্য এবং নাহার ওয়াসিত্য। সেক্ষেত্রে আমার প্রথম স্ত্রী নিহারিকা ওয়াসিত্বের উপর মিসেস প্রিমা আক্রমণ করতে যাবেন কেন? আরভিদ পানি খেয়ে অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, আদ্রিতা ইসলামকে হসপিটালে অ্যাডমিট করার পর রেগে মেগে প্রিমা নাহার ওয়াসিদের বাড়ির দিকে যায়, কিন্তু সেখানে তিনি ছিলেন না। দারুণ দরজা খুলে বিষয়টা প্রিমাকে জানালে সে দ্বিগুণ তেজি কণ্ঠে নিহারিকার কোষ চায়। নিহারিকা সে সময়ে ছাদে দাঁড়িয়ে খোলা হাওয়া খাচ্ছিল।
প্রিমা সেদিকে এগিয়ে গিয়ে নিহারিকে জেরা করতে থাকে। নিহা জানায় সে সব বিষয় কিছুই জানে না, কিন্তু প্রিমা মানতে চায় না। সে অনবরত নাহার ওয়াসিদকে নিজের বাজে কথা বলতে থাকে। নিহা এসব সহ্য করতে না পেরে উল্টাপাল্টা জবাব দিতে নিহা এসব সহ্য করতে না পেরে পাল্টা জবাব দিতে গেলে তাদের মাঝে হাতাহাতি শুরু হয় এবং একটা পর্যায়ে প্রিমার হাতে জোরালো ধাক্কা খেয়ে নিহা ছাদ থেকে পড়ে যায়। শেষেমেশে গুরুতর আঘাতপ্রাপ্ত নিহা তীব্র রক্তক্ষরণের জন্য মারা যায়। সকলে স্তব্ধ হয়ে শুনে পুরো ঘটনা। আরশিয়ান পুনরায় শীতল কণ্ঠে শুধায়, এত কিছুর পরেও প্রিমা শাস্তি পেল না কেন? আমাদেরই বা কেন বলা হয়েছে যে নিহা মাথা ঘুরিয়ে ছাদ থেকে পড়ে গেছে? আরভির তপ্ত শ্বাস ফেলে বলল, রওশন ওয়াজিদ প্রিমাকে ভীষণ ভালোবাসতেন। নিজের সন্তানকে বাঁচাতে এইসব ঘটনা ঘটিয়েছিল। আদ্রিতা ইসলামের সাথে বিচ্ছেদ ঘটিয়ে নাহার ওয়াজিদকে বিয়ে করে নিজের সমস্ত সম্পত্তি তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে এই কেসটা ধামাচাপা দেন তিনি। বাহ্যিক দিক দিয়ে নিজেকে শান্ত রাখতে পারলেও ভেতর থেকে পুরোপুরি এলোমেলো হয়ে পড়ে আরশিয়ান। কোনো মতে নিজেকে সামলে বলে ওঠে, কিসের প্রমাণের কথা বলছিলি তুই? আরভি তৎক্ষণাৎ বলে ওঠে, ছাদে একটা ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরাটা সচল হওয়ার পুরো ঘটনার ধারণ করত ভিডিওটা আমার কাছে আসে। রওশন ওয়াসিদের কথা মতো সেটা প্রকাশ না করলেও নিজের কাছে সেফলি রেখে দিয়েছিলাম আমি। আরশিয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নিহার মৃত্যুর 1 সপ্তাহ পর প্রাইভেট নম্বর থেকে ফোন দিয়ে তুই আমাকে জানিয়েছিলি যে ওটা মার্ডার কেস। আরভি ভীত কণ্ঠে বলল, হ্যাঁ। আরশিয়ান চোখ বন্ধ করে মেজাজ সামলে পুনরায় তাকে প্রশ্ন করল, সেই ভিডিওটা কোথায়? আরভি তাটকে আসা কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ডের কাছে আছে। বাড়ি ছাড়া ওর দেখা সাক্ষাৎ পাওয়া কঠিন। আরশিয়ান পকেট থেকে আরভিদের ফোনটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোর সো কল ফ্রেন্ডকে ফোন দিয়ে প্রমাণ আনতে বল। কোনোরূপ চালাকি করার চেষ্টা করলে সোজা টপকে দিব। আরভি তাই করলো। কথা বলে ফিক্সড হলো রাত 11টায় প্রমাণ হস্তান্তর করা হবে বারে। তথ্য নিয়ে উঠে দাঁড়িয়ে ইশতিয়াজকে উদ্দেশ্য করে আরশিয়ান বলে উঠল, কোনো ধরনের আঘাত করার প্রয়োজন নেই। হাত পা বেঁধে অন্ধকার রুমে ফেলে রাখ। কোনো কারণে বাহিরে বের করার দরকার নেই। ওর খাওয়া দাওয়া টোটালি অফ। 1 ফোঁটা পানিও যেন না দেওয়া হয়। নির্দেশনা দিয়ে তাজরিয়ানকে নিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল আরশিয়ান। গার্ডদের সব কিছু বুঝে ইশতিয়াজ ও বেরিয়ে পড়ল। সবাই বেরোতে আরভিদ বাক্কা হেসে বলল, মাস্টারমাইন্ড আরভিকে আটকে রাখার স্বাদ তাদের নেই। সব বিষয়ে তোমার জিততে পারলেও শয়তানি বুদ্ধির শ্রেষ্ঠ খেতাবটা কেবল আমারই। আমার জীবনের সুখ কেড়ে আমি তোমাদের জীবনটা কেড়ে নিব। ম্লান সন্ধ্যার অন্তিম প্রহর। ইশতিয়াজের গাড়িটা এসে থেমেছে চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মূল ফটকের সামনে। গাড়ির ভেতরে বসে ফারজানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইশতিয়াজ। শরীরে ক্লান্তির সাথে সাথে বুকটাতে বড্ড তৃষ্ণা জমেছে। শখের নারীকে একটুখানি দর্শনই কেবল পারবে এই উত্তপ্ত বুকটায় এক পশলা বৃষ্টির শীতল বর্ষণ নামাতে। ইশতিয়াজের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে পরিশেষে ফারজানা বের হলো। মেয়েটার মুখশ্রীতে লেপটে থাকা ক্লান্তির রেশ ইশতিয়াজের বুকে ঝড় তুলল রীতিমতো। ফারজানা তার গাড়িটা পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইশতিয়াজ সজোরে হর্ন বাজালো। বেচারি ফারজানা চমকে উঠে বুকে হাত রেখে বড় বড় চোখে তাকালো। ইশতিয়াজ গাড়ির গ্লাস নামিয়ে মুখটা সামান্য বাহিরে নিয়ে জোরালো কণ্ঠে বলল, আজকে কিসের জানি স্ট্রাইক আছে, এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল। আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে লিফট দিতে পারি। ফারজানা চোখ ছোট ছোট করে চেয়ে বলল, নো থ্যাঙ্কস। কথাটা বলে সামনে এগোতে নিলে ইশতিয়াজ ধরে ঘুরে করে গাড়ি থেকে বেরিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে বলল, তেরা মহিলা, আমার একটা কথাও আপনি শোনেন না কেন? ফারজানা ক্লান্ত স্বরে বলল, এই ইউজলেস লোক, শুনবো না জেনেও বারবার অপমানিত হতে আসেন কেন?
ইশতিরাজ তার ক্ষীণ স্বর অবলোকন করে চিন্তিত কণ্ঠে শুধালো। কি হয়েছে আপনার? অসুস্থ দেখাচ্ছে কেন? ফারজানা ফাঁকা ঢুক গিলল। শরীরটা আসলে ভালো ঠেকছে না। ঘুমের মেডিসিন চলছে, তোর মধ্যে এত কাজের চাপ শরীর কুলে উঠতে পারছে না। শাড়ির আঁচলে কাপড়ের ঘাম মুছে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু না, অহেতুক কথা বাড়াচ্ছেন আপনি, সরুন সামনে থেকে। ইশতিরাজ সরল না, বরং দাঁড়িয়ে থেকে অপলকভাবে চেয়ে থাকলো ফারজানার বিরক্তি মাখা চেহারার দিকে। ফারজানার অপ্রস্তুত দৃষ্টি দেখে তৎক্ষণাৎ চোখ সরে ইশতিরাজ গম্ভীর স্বরে বলল, চুপচাপ গাড়িতে না উঠলে আমি কতটুকু নির্লজ্জ হতে পারি সেটার ইনস্ট্যান্ট প্রুফ দিব। আপনি কি তাতে দেখতে চান? ফারজানা কটমটে দৃষ্টিতে তাকালো। ইশতিরাজ পুনরায় অপলকভাবেই দেখতে থাকলো তার প্রিয়তমাকে। তাকে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে ফারজানা তাকে পাশ কাটিয়ে গাড়িতে ওঠার সময় ইশতিরাজের পায়ে হালকা পাড়া দেয়। বেচারা ইশতিরাজ লাফিয়ে উঠে পা ছাড়তে ছাড়তে বলে, এই যে মিস দৃষ্টিহীন মহিলা, গিনিপিক হিসাবে অলওয়েজ আমাকে এই চোখে দেখেন নাকি? ফারজানা হাসি আটকে কোনো মতে বলে, এই যে মিস্টার চরিত্রহীনা পুরুষ, অপলক তাকানোর জন্য অলওয়েজ আমাকেই পান নাকি? ইশতিরাজ ধরা পড়ে থতমত খেয়ে বলল, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আহ, ফারজানা মাঝ পথে ইশতিরাজকে থামিয়ে রাগী স্বরে বলল, গাইতে পারেন একটা সং, তার আবার 100টা ঢং, নাটক কম করেন প্রিয়। ইশতিরাজ অপমানটা হজম করে কোনো মতে বলে, আই স্যার মিস লাড্ডুর আম্মু, একদিন এইসব অপমানের বদলা আমি। ফারজানা আবারও তাকে থামিয়ে হু হু করে হেসে দিয়ে বলল, ট্রাস্ট মি মিস্টার লম্বু চৌধুরী, আপনি ফেব্রুয়ারি মাসের 31 তারিখ ছাড়া জীবনের এই অবাস্তব প্ল্যান ফুলফিল করতে পারবেন না। ইশতিরাজ ভ্রুকুটি করে তাকালো। ফেব্রুয়ারি মাস তো 28 কিংবা 29 দিনে হয়, 31 তারিখ তো নাই। আর মানে ফারজানা কি বোঝাতে চাইলো? সে কোনো দিনই এই মহিলাকে উচিত জবাব দিতে পারবে না। ইশতিরাজ গাড়িতে উঠে বসে মুখ ফুরে বলল, মুরগি যতই সারাদিন টুই টুই করে ঘুরে বেড়াক না কেন, দিন শেষে তাকে নিজ খোপে ফিরে আসতেই হয়, কথাটা মাথায় রাখিয়েন। ফারজানা দুষ্টুমির ছলে বলল, যেসব মুরগি ব্যক্তিগত শিয়াল থাকে ওরা কখনোই আর খোপে ফেরে না। ফারজানার হেয়ালে সুরে বলার কথাটা শুনে ইশতিরাজ গাড়ি ব্রেক করলো। আকস্মিক হার্ট ব্রেক করায় ফারজানার ভয় পেল। অস্ফুট স্বরে বলে উঠল, পাগল নাকি আপনি? হাইওয়েতে কেউ গাড়ি ব্রেক করে? ইশতিরাজ শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলেন একটু আগে? মুরগির ব্যক্তিগত শিয়াল নাকি যেন কেউ আছে আপনার জীবনে? ফারজানা বিরক্ত হয়ে শুধু চোখে চেয়ে বলল, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? এসব জিজ্ঞেস করার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। ডোন্ট ক্রস ইউর লিমিট। ইশতিরাজ সজোরে স্টিয়ারিংয়ে একটা ঘুষি বসিয়ে বলল, জোরপূর্বক কোনো সম্পর্ক গড়ে তুলতে আমায় বাধ্য করবেন না মিস জানা। আপনার সব অবৈধতা গ্রহণ করছি বলে অগ্রাহ্য আচরণও মানব, এই ধারণা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলুন। ইশতিরাজ ইজ নট আ গুড বয়, বাট হি ইজ আ মনস্টার। কিপ দ্যাট ইন ইউর মাইন্ড, ওকে ডিয়ার। ফারজানা নিজেকে সামলে ইশতিরাজের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, কিসব বলছেন আপনি? এত জটিল কথা বুঝি না, সহজ ভাষায় স্পষ্টভাবে কথা বলুন। ফারজানার চোখে চোখ পড়তে ইশতিরাজের মস্তিষ্কে জ্বলতে থাকা আগুন নিমিষেই নিভে গেল। লম্বা একটা শ্বাস ফেলে ফারজানার চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে উঠল, আমার স্পষ্ট বাক্য শোনার সক্ষমতা আদৌ আপনার আছে? আই সোয়ার, আমার অস্পষ্ট স্বরে বর্ণিত অফুরন্ত অনুভূতির বহিঃপ্রকাশের কারণেই এতগুলো দিন এতটা সময় নির্বিঘ্নে আমাকে সঙ্গ দিয়েছেন। খানিকটা থেমে ইশতিরাজ ঘোর লাগা কণ্ঠে আবারও বলে উঠল, রশ্মি, একবার যদি আমার অনুভূতির সবটুকু নিরে আপনার সম্মুখে প্রকাশ করি, তবে লজ্জা শোকে আমৃত্য দৃষ্টি লুকিয়ে রাখতে হবে আপনাকে। ফারজানা হতভম্ব চোখে তাকালো ইশতিরাজের দিকে। বেচারি ভাবতেও পারেনি ইশতিরাজ মনে মনে এসব ধারণা পোষণ করছে। হসপিটালে কাটানো মুহূর্তগুলো আচমকা তার চোখে ভেসে উঠল। ফারজানা হসপিটালে থাকাকালীন পুরো সময়টা ইশতিরাজ ছুটিতে ছিল। কেবল তার কেবিনের আশেপাশে তাকে দেখা যেত। নার্সের বদলে প্রত্যেকটা কাজ ইশতিরাজ নিজ দায়িত্বে করত। তারা খুনসুটিতে মেতে থাকতো পুরোটা সময়।
স্বভাবতই ইশতিরাজ খানিকটা জোকার টাইপের মানুষ। ফারজানা ভাবতো তার সাথে দুষ্ট মিষ্টি ঝগড়া করতে এবং আরশানের কথা রাখতে বোধ হয় এত ঘন ঘন যাতায়াত করে তার কেবিনে, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো ঘটনাটাই উল্টো। ফারজানাকে থমকে বসে থাকতে দেখে স্মিত হাসলো ইশতিরাজ। কথাটা বলতে পেরে ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বুকের উপর থেকে বিরাট একটা পাথর সরে গেছে। ফারজানা নিঃসন্দেহে বুদ্ধিমতী মেয়ে, ইঙ্গিতের স্পষ্ট ছাপ ধরতে তার সময় লাগবে না। মনের সুখে সে গুনগুনিয়ে গিয়ে উঠল, বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যতক্ষণ, আমি কেন আর চেষ্টার সীমা রাখিনি। আর কি বোঝাবো বল? বলছে ফুলের দল তুই আমারই, আর কি কারণ চাস? বলছে বন্ধু বাতাস তুই আমারই। ইশতিরাজের সম্মোহিত গানের কণ্ঠে ফারজানা শিউরে উঠল। লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে কোনো মতে বলল, আপনার ইঙ্গিত আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমার প্রতি উত্তর হবে না বোধক। আশা করি আপনি আমাকে বিরক্ত করবেন না। ইশতিরাজ স্টিয়ারিং ঘুরিয়ে ভাবলে ক্ষীণ কণ্ঠে শুধালো, উত্তর না বোধক হওয়ার কারণ আসলে ব্যক্তিগত কেউ আছে নাকি? ফারজানা দাঁতে দাঁত চেপে বলল, থাকলে কি করবে? ইশতিরাজ হু হু করে হেসে দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।